নির্বাচন করতে পারবেন না মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তরা। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, থাকতে পারবে না কোনো সরকারি পদে। দুর্নীতি মামলায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে হবে, পুলিশ সদর দপ্তরে দুদকের চিঠি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের আবেদনের পর আদালতের নির্দেশ। আওয়ামী লীগের আমলে প্রতি বছর $16 বিলিয়ন পাচার, টিআইয়ের তথ্য, দুর্নীতিবাজদের বিচার নিশ্চিতের দাবি। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামিরা নির্বাচন বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, টেলিযোগাযোগ বিষয়ক নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে টেলিযোগাযোগ বিষয়ক কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, বিটিআরসির টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতিমালা 2025 অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3য় সংশোধনী অধ্যাদেশের নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। আফসানা ফ্রুজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াতে নির্বাচনে দলগুলোর জোটবদ্ধ অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। একই সঙ্গে তারা বলেছেন, পশ্চিমারা তাদের স্বার্থেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায়। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও শান্ত হয়নি দেশের পরিস্থিতি। 1 বছরের বেশি সময় ধরে বারবারই হোঁচট খাচ্ছে জন আকাঙ্ক্ষার নতুন বন্দোবস্ত। নতুন ষড়যন্ত্রে ক্ষতবিক্ষত দেশের রাজনৈতিক অঙ্গন, প্রশাসন অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ সমস্ত কিছু নিয়ে অনেকটাই অস্বস্তিতে সংস্কার, বিচার ও নির্বাচনকে মূল লক্ষ্য ধরে চলা অন্তর্বর্তী সরকার। তবে আশার কথা হচ্ছে, নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার, রোডম্যাপও দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। আসন্ন নির্বাচনকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের কাজটিও সেরেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসিয়ান জ্যাকবসন। বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং পশ্চিমাদের স্বার্থেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বা নির্বাচনী পরিবেশ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের এই সামগ্রিক যে পরিবেশ, এই পরিবেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা। তারা সবসময় অবহিত হতে চান যে বাংলাদেশে যে একটা নির্বাচন হচ্ছে সেটা কেমন ধরনের নির্বাচন হচ্ছে। এদিকে বড় দলগুলোর জোটবদ্ধ হবার ইঙ্গিত মিলছে। এ সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই জোটবদ্ধতা কিন্তু
জুলাই সনদ যে স্বাক্ষর বা তার যে আইনগত ভিত্তি, তার যে ডিবেটিং, এটি একদিকে যেমন কমিয়ে দিবে এবং যদি দলগুলোর মধ্যে দূরত্ব কমে এসে জোট হয়, সেটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় কাজে লাগবে। জুলাই সনদ নিয়ে দলগুলোর মাঝে যে বিভাজন, সেটিও অনেকটাই প্রশমিত হবে জোটবদ্ধ হবার মধ্য দিয়ে, বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারানো আস্থা পুনরুদ্ধারে নির্বাচন কমিশনের প্রথম কাজ, কেননা কেউ কাউকে আস্থায় নিতে পারছে না, এমন মন্তব্য করেছেন কমিশনার আনারুল ইসলাম সরকার। এদিকে নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংবাদকর্মীরা। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসির সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়ে উঠে আসে এসব বিষয়। নির্বাচন ভবনে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন আরিফিডির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। তবে সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে খুশি নন সাংবাদিকরা। তাদের আশঙ্কা, নতুন নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে, তাই পুনর্বিবেচনার দাবি তাদের। কোনো ক্রমেই গোপন কক্ষের ছবি তোলা যাবে না, আমরা আপনাদের সাথে একমত। তবে যদি নির্বাচনে অনিয়ম হয়, গোপন কক্ষে একজনের বেশি একাধিক ব্যক্তি থাকেন, তাহলে আমরা মনে করি সেই জায়গায় এই বিধিবিধানটা থাকা উচিত না। সাংবাদিকদের মতামত নিয়ে কমিশন বৈঠকে আলোচনা হবে বলে আশ্বস্ত করে ইসি। ভোট আপনিও ট্রান্সপারেন্ট চান, আমিও ট্রান্সপারেন্ট চাই। কাজে একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এই কভারেজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে কথা বলছি এবং আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের সাথে স্বল্প সময়ের ভিতরে অনেক কথাই বলবো। নির্বাচন কমিশন মনে করে তাদের প্রথম কাজ আস্থার সংকট দূর করা। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা আশা করে ইসি। আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। এই যে আপনাদের উপস্থাপন, এই উপস্থাপনের জন্যই আপনাদেরকে সবাই ভয় পায়। এই যে একটা যাবেন আমাদের ভোট কক্ষে ঢুকবেন, হয়তো একটু দেখবেন ওইটাকে আপনারা ফোকাস করে দিবেন, সারা দুনিয়া জানবে যে আমাদের ভোটটা এরকম হয়েছে। শতভাগ স্বচ্ছ নির্বাচন চাইলে খোলা জায়গায় কেন্দ্র করতে হয়, যা সম্ভব নয়, মন্তব্য ইসি বেগম তাহমিদার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন দাবিতে যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, তাই নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করলেও সব বিষয়ে মতের মিল থাকবে, এমনটা ভাবা ঠিক নয়। বলেন, সংস্কার বাস্তবায়নে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে, বাকি বিষয়গুলো সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। নির্বাচন এড়িয়ে চলা অগণতান্ত্রিক চর্চা বলেও মন্তব্য করেন তিনি। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবার সর্বোচ্চ আদালতেও খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির সবাই। তারা কেউই আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত ছিলেন না। হাইকোর্টের রায় বহাল রেখে তাদের সবাইকে নির্দোষ ঘোষণা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় 24 জন, আহত প্রায় 300। ওই ঘটনার 2 মামলায় বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন সাজা দেয়। গত বছর ডিসেম্বরে সবাইকে খালাস দিয়ে মামলা পুনঃতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ সব আসামিকে খালাস দেন। মামলা পুনঃতদন্তে হাইকোর্টের আদেশও বাতিল করা হয়েছে। নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন
তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, জঙ্গি নেতা মুফতি হান্নানকে দীর্ঘ সময় আটকে রেখে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির কেবল স্বীকারোক্তির ভিত্তিতে সব আসামিকে দণ্ডিত করা সঠিক হয়নি। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যার প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠা। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন। আপিল করতে না পারলেও তারেক রহমান সহ কয়েকজন আসামি খালাস পেয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান নির্দোষ ছিলেন, এই রায়ে তা প্রমাণ হয়েছে। আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার বিষয়, তবে তিনি চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি তার জানা নেই, তবে তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারব। সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে সেটি প্রয়োজন নেই বলে জানান তিনি, তবে যতটা সহায়তা প্রয়োজন অবশ্যই করবে সরকার। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান নিয়ে আগাম মন্তব্য করা অনুমান নির্ভর বলে মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, এরই মধ্যে EU এর প্রতিনিধি দল প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ শেষ করেছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। দেখুন, কেউ যখন কোথাও ধরা পড়ে বা কোনো বিপদে কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। পুলিশের সোয়াট টিমের সদস্যদের জন্য আওয়ামী লীগ সরকার স্নাইপার রাইফেল কিনেছিল বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক আইজিপি মামুন। তার দাবি, সেই রাইফেল আন্দোলন দমনে ব্যবহার হয়েছে কিনা তা জানেন না। বৃহস্পতিবার শেখ হাসিনার পক্ষের আইনজীবীর জেরার সময় এসব কথা বলেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গেল মঙ্গলবার গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখোমুখি হন তিনি। মামুন জানান, পুলিশের সোয়াত টিমের জন্য স্নাইপার রাইফেল কিনেছিল আওয়ামী লীগ সরকার, তবে তা দিয়ে আন্দোলনকারীদের মারা হয়েছে কিনা সেটা জানা নেই তার। যদিও নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের অনেকে জবানবন্দিতে জানিয়েছেন স্নাইপারের গুলিতে মারা গেছেন অনেকে। 2018 সালের নির্বাচনে কারচুপিতে জড়িত পুলিশ কর্তাদের বিপিএম পিপিএম পদক দিয়েছিল শেখ হাসিনার সরকার। সে সময় আবদুল্লাহ আল মামুনও পদক পান, তবে জেরার জবাবে বলেন কী কারণে সে সময় তাকে পদক দেওয়া হয় তা জানেন না। এখন রাজসাক্ষী হিসেবে মামুন ক্ষমা পাবেন কিনা তা নির্ভর করছে ট্রাইব্যুনালের ওপর। জবানবন্দিতেই বলেছেন, আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার, যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। তবে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলছেন, জুলাইয়ে হত্যার মতো অপরাধ হয়েছে, দায় স্বীকার করলেই যার ক্ষমা হয় না। হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। উনি যদি হত্যা করেই থাকে, যদি স্বীকারই করে থাকে, তাহলে ওনারও বিচার হওয়া উচিত। আইজিবি সাহেব নির্দোষ না, এবং আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 36 জন সাক্ষ্য দিয়েছেন। আগামী সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, প্লট জালিয়াতির মামলায় তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
ন্যায় বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী সকল ব্যক্তিকে ন্যায় বিচারের আওতায় আনাই সংস্থাটির প্রধান লক্ষ্য। অনুসন্ধান আরও গতিশীল করার মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার মামলার সব তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জাজ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনে বলা হয়, রংপুর ৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এমন পরিস্থিতিতে জিএম কাদের ও তার স্ত্রী সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা দুদকের। সেক্ষেত্রে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করে দুদক। অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। ইশরাক সমর্থকদের আন্দোলনে 40 দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জ্বালানি খরচ প্রায় 5 কোটি টাকা। অথচ এই সময়ে নগর ভবনের কার্যক্রমই ছিল বন্ধ। এতে ব্যাপক দুর্নীতির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। সংশ্লিষ্টদের দাবি, নগর ভবন স্থবির থাকলেও বর্জ্যের সহ অন্যান্য গাড়ি চলেছে নিয়মিতই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহনের তেল খরচ হিসেবে প্রতি বছর বরাদ্দ থাকে প্রায় 60 কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে সে খরচ 5 কোটি টাকা। এই খরচ কর্মকর্তা, বর্জ্য এবং অভিযানের গাড়ির জন্য বরাদ্দ থাকে। ইশরাকের মেয়র পদে বসা নিয়ে আন্দোলনের জেরে গেল 14 মে থেকে 23 জুন পর্যন্ত বন্ধ ছিল নগর ভবনের কার্যক্রম। তবে এই সময়ে তাদের জ্বালানি খরচ কমেনি। গাড়ি না চললেও 5 কোটি টাকার কাছাকাছি খরচ দেখানো হয়েছে। কার্যক্রম কিন্তু আমাদের যেরকম এই যে বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের ডেভেলপমেন্ট কাজ, ইঞ্জিনিয়ার সবাই কিন্তু গিয়েছে এবং আদার্স অফিসার যারা নগর ভবনে বসতো তারাও কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু বের হয়েছে। এখন আমরা একটু জাস্টিফাই করবো আর কি, যে নিজেদের মধ্যে একটু করবো, যেগুলো একটু বিশ্লেষণ করে যেন সঠিক যথাযথ হয় সেটা দেখবো আর কি। বাট কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না। ওরা যেটা বলছে সঠিক, সেইভাবে হয়তো রিফ্লেকশন হয় নাই। জনগণের করের টাকার এমন যাচ্ছে তাই ব্যবহার ও অনিয়ম বন্ধে কঠোর জবাবদিহি জরুরি বলছেন দুদকের সাবেক কর্মকর্তা। তেল তো এবং তেলের অর্থ এটি তো সরকারি সম্পদ, সেটি তাহলে সুস্পষ্টভাবে আত্মসাৎ, এবং সেই ক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন তারা এই ক্ষেত্রে দায়ী হবেন এবং সেই ক্ষেত্রে এটি একটি সুষ্ঠু এক্ষেত্রে দুদকেরই এগিয়ে আসার দরকার। কর্মকর্তা, বর্জ্য অভিযানের গাড়ি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিবহন আছে 1200-র বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বেশিরভাগ প্রার্থী, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ প্রার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপপ্রচার ভোটের পরিবেশকে নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সাইবার বুলিংয়ের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন প্রার্থীরা, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাদের যারা প্রার্থী আছে, আমরা আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, সেই নিরাপত্তাটুকু আমাদের দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো অনলাইন সাইবার বুলিং হচ্ছে, ম্যাসিভ আকারে হচ্ছে। যে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের জিএস প্রার্থীর অভিযোগ, তাদের প্যানেলের ভিপি প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বুলিংয়ের শিকার হচ্ছেন। এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন
তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। ছাত্র শিবিরও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করে বলছে তাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।